ফর ক্লাস 10 আমরা আজকে বায়ুমণ্ডলের উষ্ণতা সম্পর্কে আলোচনা করব। আজকে উষ্ণতায় আলোচনা করতে গিয়ে আবহাওয়া জলবায়ু সম্পর্কে আমরা প্রাথমিক একটু ধারণা নিয়ে নেব। আবহাওয়া বলতে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনের বায়ুমণ্ডলের কতগুলি উপাদানের অবস্থা বা যা প্রতিদিন এমনকি প্রতি ঘন্টা বা প্রতি মিনিটে পরিবর্তিত হয় তাকেই বলে আবহাওয়া। যেমন আমরা সকালে রোদ ঝলমলে আকাশ দেখেছি, হয়তো এখন বৃষ্টি পড়ছে, বা আবার কিছুক্ষণ পরে দেখবো আকাশ পরিষ্কার হয়ে গেছে। এই যে সময়ের পরিবর্তনটা, এটাই হলো আবহাওয়া। জলবায়ু বলতে কোনো বিস্তীর্ণ অঞ্চলব্যাপী আবহাওয়ার উপাদানগুলির দীর্ঘকালীন অর্থাৎ 30 থেকে 40 বছরের গড় অবস্থাকে বোঝায়। আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল হলেও জলবায়ু স্থিতিশীল। তাই আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য বোঝাতে অনেকে বলেন, ব্রিটেন হ্যাজ নো ক্লাইমেট বাট অনলি ওয়েদার, কিন্তু ইজিপ্ট হ্যাজ নো ওয়েদার বাট অনলি ক্লাইমেট। আমরা আবহাওয়া ও জলবায়ুর উপাদান কি কি সেগুলি একবার দেখব। আবহাওয়া জলবায়ুর উপাদানগুলি হল বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, মেঘ, বৃষ্টি, শিশির, কুয়াশা, তুহিন প্রভৃতি। এ ব্যাপারে আমরা বায়ুর উষ্ণতা সম্পর্কে বিশদে জানব। বায়ুর উষ্ণতা আবহাওয়া জলবায়ুর একটি প্রধান উপাদান। বায়ুর উষ্ণতা বলতে বায়ুর গরম বা ঠান্ডা অবস্থার মাত্রাকে বোঝায়। বায়ুর তাপের প্রধান উৎস হলো সূর্যরশ্মি। এই সূর্যরশ্মির বহিঃপৃষ্ঠের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও এর মাত্র 1/200 কোটি ভাগের 1 ভাগ এসে ভূপৃষ্ঠে পৌঁছায়, যা সূর্যের তাপীয় ফল বা ইনসোলেশন নামে পরিচিত। সূর্যের তাপীয় ফলের প্রভাবে বায়ু উত্তপ্ত হয়। এই উষ্ণতা তাপমান যন্ত্র বা থার্মোমিটার, গরিষ্ঠ লঘিষ্ঠ তাপমান যন্ত্র বা ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার দিয়ে মাপা হয়। কোনো জায়গার জলবায়ু কেমন হবে তা অনেকাংশেই নির্ভর করে সেই অঞ্চলের তাপমাত্রার উপর। পৃথিবীতে আসা সৌরশক্তির সবটাই আমরা কাজে লাগাতে পারি না, তাই সৌরশক্তিকে দুটি ভাগে ভাগ করে দেখা হয়, কার্যকর সৌরবিকিরণ ও অ্যালবেডো। সূর্য থেকে যে পরিমাণ তাপ শক্তি পৃথিবীতে আসে তার 66% বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এবং বাকি 34% মহাশূন্যে ফিরে যায়। এই 66% তাপ শক্তি যা কার্যকরী সৌরবিকিরণ নামে পরিচিত। সূর্য থেকে আগত সৌরবিকিরণের 34% বিভিন্ন মাধ্যম দ্বারা, যেমন মেঘ দ্বারা 25%, মহাকাশে বিচ্ছুরিত হয় 6%, ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয় 3%, প্রতিফলিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। এটি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। একেই পৃথিবীর অ্যালবেডো বলা হয়, অর্থাৎ অ্যালবেডোর পরিমাণ হল 34%। এইভাবে সৌরবিকিরণের দ্বারা ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়। আমরা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলো দেখব। কি কি পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয়? প্রথমত 3টি পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয়। প্রথমত বিকিরণ, দ্বিতীয়ত পরিবহন, তৃতীয়ত পরিচলন।
এছাড়াও আমরা অন্যান্য অনেক পদ্ধতি আছে, যেমন অ্যাডভেকশন, তেজস্ক্রিয় নিঃসরণ, আগ্নেয়গিরি ও প্রস্রবণ নিঃসৃত তাপ, শিলার রাসায়নিক আবহবিকারে সৃষ্ট তাপ এবং প্রত্যক্ষ সৌর তাপ শোষণ, এর মাধ্যমে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। তো বিকিরণ পদ্ধতিটা কি? বিকিরণ বলতে আমরা দেখব যে যখন কোনো মাধ্যম ছাড়াই তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয়। সূর্যরশ্মি ক্ষুদ্র তড়িৎচুম্বক তরঙ্গরূপে বায়ুস্তর ভেদ করে পৃথিবীতে এসে পৌঁছায় এবং পৃথিবী পৃষ্ঠ তাপ শোষণ করে উত্তপ্ত হয়। উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহৎ তরঙ্গরূপে তাপ বিকিরণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। অর্থাৎ বায়ুমণ্ডল ভেদ করে সূর্যরশ্মি আসলেও সরাসরি বায়ুমণ্ডল উত্তপ্ত হয় না। ভূ বিকিরিত তাপ দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিটি হলো বিকিরণ, যেটা আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। নিচে দেওয়া তাপ সরাসরি ভূপৃষ্ঠ মানে নিচের তাপ ক্ষেত্র থেকে বায়ুমণ্ডলে ছড়াচ্ছে, বাঁদিকে বিকিরণ। দ্বিতীয় পদ্ধতিটি হলো পরিবহন। পরিবহন বলতে পাশাপাশি অণুর সংস্পর্শের মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে বোঝায়। এই পদ্ধতিতে বায়বীয় কণার মাধ্যমে বেশি উত্তপ্ত পদার্থ থেকে কম উত্তপ্ত পদার্থের দিকে তাপের সঞ্চালন ঘটে। যেমন দেখো, কেটলির বা পাত্রের হাতল ধরা যাচ্ছে, অর্থাৎ ওখানে তাপ পৌঁছায়নি, মধ্যেখানে তাপ আছে, সেই তাপ পরবর্তীকালে ওই হাতল অবধি পৌঁছাবে। এখানে ডান দিকে আমরা মোমবাতির এক প্রান্তে দণ্ডটিতে তাপ দেওয়া হচ্ছে, সেই তাপ আস্তে আস্তে তীর চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে যে তাপ হাতের কাছে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ বেশি উত্তপ্ত স্থান থেকে কম উত্তপ্ত স্থানের দিকে পৌঁছাবে। এইভাবে বায়ুমণ্ডলে বেশি উত্তপ্ত স্থান থেকে কম উত্তপ্ত স্থানের দিকে তাপ পরিবাহিত হলে সেই পদ্ধতিটিকে বলা হয় পরিবহন। তৃতীয় পদ্ধতি হলো পরিচলন। উষ্ণতার প্রভাবে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর অণুগুলি উত্তপ্ত হয়ে প্রসারিত ও হালকা হয়, ফলে তা ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকে এবং ঊর্ধ্বাংশের অপেক্ষাকৃত শীতল ও ভারী বায়ু নিচের দিকে নামতে থাকে। পরবর্তীকালে সেগুলিও উত্তপ্ত হয়ে উপরে উঠতে থাকে, ফলে বায়ুতে উল্লম্ব সঞ্চালন ও তার প্রভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার যে প্রক্রিয়াটি, তাই হলো পরিচলন পদ্ধতি। এখানে পাত্রে আমরা দেখতে পাচ্ছি তাপ উপরের জল থেকে নিচের দিকে, উপরের জল শীতল জল নিচে নামছে আর নিচের উষ্ণ জল উপরে উঠছে। ওঠানামার মাধ্যমে সমগ্র পাত্রের জলটি উত্তপ্ত হবে। এই পদ্ধতিটি হলো পরিচলন পদ্ধতি। এছাড়া রয়েছে কি অ্যাডভেকশন। ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে, অনুভূমিকভাবে অর্থাৎ পাশাপাশি তাপের সঞ্চালন ঘটলে তাকে অ্যাডভেকশন বলে। এই পদ্ধতির মাধ্যমেই নিম্ন অক্ষাংশের উষ্ণতা উচ্চ অক্ষাংশের দিকে সঞ্চালিত হয়। ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু হলো একটি অ্যাডভেকশন পদ্ধতির প্রকৃষ্ট উদাহরণ। এছাড়া তেজস্ক্রিয় নিঃসরণ বা আগ্নেয়গিরি বা প্রস্রবণ এর মাধ্যমেও যে তাপ নিঃসৃত হয় তার দ্বারা বায়ু উত্তপ্ত হয়। বাঁ দিকের চিত্রে তোমরা একটি উষ্ণ প্রস্রবণ চেনা স্থানের ছবি দেখতে পাচ্ছ। দেখো, খুব কাছের ছবি, বক্রেশ্বরের ছবি এটা। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণের জলও কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সাহায্য করে। এছাড়া ডান দিকেও আমরা একটি উষ্ণ প্রস্রবণের চিত্র দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। তাছাড়া সরাসরি বা প্রত্যক্ষভাবে সৌরতাপ শোষণ করেও ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলি আমরা এরপর ব্যাখ্যা করব। ভূপৃষ্ঠের সর্বত্র তাপ সমান নয়, স্থানভেদে বায়ু উষ্ণতার তারতম্য ঘটে। বায়ু উষ্ণতার তারতম্য ঘটে বিভিন্ন কারণে, যথা অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, ভূমির ঢাল, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত,
মেঘাচ্ছন্নতা, মৃত্তিকার প্রকৃতি, বনভূমি, এই প্রাকৃতিক কারণগুলি ছাড়াও মানুষের কার্যাবলীর দ্বারাও বায়ুমণ্ডলের বিভিন্ন স্থানের উষ্ণতা বিভিন্ন হয়। প্রত্যেকটি কারণ আমরা সরাসরি ব্যাখ্যা করব। অক্ষাংশ। অক্ষাংশ ভূপৃষ্ঠের তাপমাত্রার তারতম্যের উপরে দুই ভাবে প্রভাব ফেলে। সূর্যরশ্মির পতন কোণের তারতম্য অনুযায়ী, দ্বিতীয়ত দিন রাত্রির হ্রাস বৃদ্ধি অনুযায়ী। সূর্যরশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস হলেও অক্ষাংশ অনুসারে সূর্যকিরণ ভূপৃষ্ঠের কোথাও লম্বভাবে বা সোজাভাবে এবং কোথাও তির্যকভাবে, আবার কোথাও অতি তির্যকভাবে পড়ে। লম্বভাবে পতিত রশ্মির তুলনায় তির্যকভাবে পতিত রশ্মিতে উত্তাপের পরিমাণ কম হয়। নিরক্ষরেখার উপর আমরা জানি সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণ দিকে যাওয়া যায় ততই সূর্যরশ্মির পরিমাণ কম হতে থাকে এবং নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে উত্তাপের পরিমাণও কম হতে থাকে। নিরক্ষরেখায় 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি থাকে, ফলে উষ্ণতা সারা বছর ওখানে বেশি থাকে। কিন্তু নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অর্থাৎ উচ্চ বা মধ্য অক্ষাংশে দিন রাত্রির হ্রাস বৃদ্ধির জন্য উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যায়। এরপর আমরা অক্ষাংশের পার্থক্যে উষ্ণতার পার্থক্য কিভাবে হয় চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে পড়েছে এবং কম দূরত্ব অতিক্রম করে আসায় নিরক্ষীয় অঞ্চলে অন্যান্য জায়গা থেকে উষ্ণতা সবসময় বেশি হয়। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অর্থাৎ কর্কটীয় ও মকরীয় অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি নিরক্ষরেখার থেকে মোটামুটি কম লম্বভাবে বা তির্যকভাবে পড়ছে উষ্ণতা। সূর্যের তাপ তির্যকভাবে পৌঁছানোয় ওখানে তাপমাত্রার পরিমাণ কম। আবার আরও উত্তরে সুমেরুবৃত্তীয় অঞ্চল বা কুমেরুবৃত্তীয় অঞ্চলের দিকে একেবারেই তির্যক হয়ে গেছে সূর্যরশ্মি এবং বেশি দূরত্ব ভেদ করে আসায় ওখানের তাপমাত্রা অপেক্ষাকৃত কম, যে কারণে আমরা দুই মেরুতে বরফ জমতে দেখি। এরপর আমরা দেখব সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, যা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান নিয়ন্ত্রক। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস পায়। আমরা সাধারণত উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হারে দেখেছি ট্রপোস্ফিয়ার স্তরে প্রতি কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে কম হয়। তো উপরের বায়ুস্তরে উষ্ণতা কম হয় কেন? উপরের বায়ুস্তরে ধূলিকণা, জলকণা, কার্বন ডাইঅক্সাইড, ওজোন, মিথেন ইত্যাদি কম থাকায় ওই বায়ুস্তরের তাপ গ্রহণ ও সংরক্ষণ করার ক্ষমতা কম হয়। দ্বিতীয়ত, উপরের বায়ুস্তর অপেক্ষাকৃত হালকা, তাই ওই স্তরের বায়ু সহজেই তাপ বিকিরণ করে শীতল হয়। আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি সমুদ্রপৃষ্ঠের লাগোয়া অঞ্চলে উষ্ণতা দেখতে পেয়েছি 30 ডিগ্রি সেন্টিগ্রেড। সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার উচ্চতায় উষ্ণতা কম হয়েছে 23.5 ডিগ্রি সেলসিয়াস। 2000 মিটার উচ্চতায় পেলাম 17 ডিগ্রি সেলসিয়াস এবং 3000 মিটার উচ্চতায় উষ্ণতা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। এর উপরের অংশে দেখব উষ্ণতা মাইনাস হবে, যেখানে আমরা বরফ জমা অবস্থা দেখতে পাচ্ছি। অর্থাৎ যতই উপরে ওঠা যায় ভূপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে ততই উষ্ণতা কম হতে থাকে। উদাহরণ হিসাবে এলাহাবাদ ও শিলং দুটি স্থান একই অক্ষাংশে অবস্থিত, কিন্তু শিলংয়ের উচ্চতা এলাহাবাদের থেকে বেশি, তাই এলাহাবাদ বেশি উষ্ণ এলাকা, কিন্তু শিলং তুলনামূলকভাবে
শীতল স্থান। এরপর পরের পয়েন্ট আমরা দেখব। এখানে আমরা একটু বলে নিই, সাধারণ নিয়ম অনুযায়ী আমরা দেখলাম যে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উচ্চতা বাড়ার সাথে সাথেই উষ্ণতা বৃদ্ধি পায়। কিন্তু কোথাও কোথাও এই নিয়মের অন্যথা ঘটতে দেখা যায়। বিশেষ করে শীতল পার্বত্য উপত্যকার শান্ত আবহাওয়ায় দেখা যায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস না পেয়ে বরং বেড়ে যায়। একে বলা হয় ইনভার্সন অফ টেম্পারেচার বা বৈপরীত্য উত্তাপ। এই বৈপরীত্য উত্তাপ ঘটে কেন? চিত্রে আমরা দেখছি, দেখো একটি শীতল পার্বত্য অঞ্চলের চিত্র দেখতে পাচ্ছি, যেখানে উপত্যকা অঞ্চলে উষ্ণতা 4°C হয়েছে এবং উপরের দিকে আস্তে আস্তে উষ্ণতা বেড়ে 8°C, 10°C লক্ষ্য করা যাচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, পর্বত শৃঙ্গ পর্যন্ত। এখানে উপত্যকা অঞ্চলের উষ্ণতা কম হয়েছে এবং শৃঙ্গের দিকে উষ্ণতা বেড়ে গেছে, যেটা স্বাভাবিকভাবে শৃঙ্গের উচ্চতা কম এবং উপত্যকায় উষ্ণতা বেশি হওয়ার কথা ছিল। কিন্তু শীতল পার্বত্য উপত্যকায় এই চিত্রটি আমাদের বলে দিচ্ছে নিচে উপত্যকায় উষ্ণতা অপেক্ষাকৃত উপরের থেকে কম। আবার একটি নির্দিষ্ট দূরত্বের পর উষ্ণতা আস্তে আস্তে কম হতে থাকছে। অর্থাৎ স্বাভাবিকভাবে উচ্চস্থানের উষ্ণতা কম না হয়ে উচ্চস্থানের উষ্ণতা বেশি এবং নিচের দিকের উষ্ণতা কম হওয়ার ঘটনাটাই হলো বৈপরীত্য উষ্ণতা বা উষ্ণতার বৈপরীত্য অবস্থা। উষ্ণতার বৈপরীত্য হওয়ার কারণগুলি হলো, পার্বত্য উপত্যকায় উপরের অংশের বাতাস রাত্রিবেলায় তাপ বিকিরণের ফলে খুব ঠান্ডা ও ভারী হয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ওই বাতাস পাহাড়ের ঢাল বেয়ে আস্তে আস্তে নিচে নেমে আসে, উপত্যকার নিচের অংশে বেশি ঠান্ডা হয় এবং নিচের উষ্ণ বায়ু উপরে ওঠে। ভারী ঠান্ডা বায়ু যা মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসে তা ক্যাটাবেটিক বায়ু নামে পরিচিত এবং এর ফলে উপত্যকার নিচের অংশের তুলনায় উপরের অংশে বায়ুর তাপমাত্রা বেশি হয়। আমরা উদাহরণস্বরূপ কোনো শৈল শহরে গেলে দেখতে পাবো, যেমন দার্জিলিং বা শিলং গেলে দেখতে পাবো ভোরবেলায় এখানে বৈপরীত্য উত্তাপের জন্য উপত্যকাগুলি মেঘে ঢাকা থাকে, আর বেলা বাড়ার সাথে সাথে বায়ুর উষ্ণতা বাড়লে উপত্যকাগুলি মেঘমুক্ত হয়। পরের পয়েন্ট, সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে দূরত্ব যা বায়ুমণ্ডলের তাপের তারতম্যে সাহায্য করে। স্থলভাগের তাপগ্রহিতা অর্থাৎ তাপ ধারণ ক্ষমতা কম ও জলভাগের তাপগ্রহিতা বেশি। তাপগ্রহিতা বলতে তাপ ধরে রাখার ক্ষমতা বেশি হওয়ায় গ্রীষ্মকালের স্থলভাগ যতটা উষ্ণ হয় জলভাগ ততটা উষ্ণ হয় না। আবার শীতকালে স্থলভাগ যত বেশি শীতল হয় জলভাগ তত বেশি শীতল হয় না। এই কারণে অর্থাৎ স্থলভাগ দ্রুত শীতল হয়, আবার স্থলভাগ দ্রুত উষ্ণ হয়ে ওঠে। এই কারণে স্থলভাগের অভ্যন্তরে গ্রীষ্মকালে খুব গরম এবং শীতকালে খুব ঠান্ডা অনুভূত হয়, কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে শীত ও গ্রীষ্ম কোনোটাই তীব্র আকার ধারণ করে না। উদাহরণ দিলে আমরা বুঝতে পারব, সুরাট সমুদ্রের তীরে এবং নাগপুর স্থলভাগের অভ্যন্তরে অবস্থিত বলে সুরাটের উষ্ণতা সমভাবাপন্ন অর্থাৎ আরামদায়ক এবং নাগপুরের উষ্ণতা চরম ভাবাপন্ন। আমাদের ভারতবর্ষের দুটি প্রধান স্থান দিল্লি ও মুম্বাইয়ের উদাহরণ হিসেবেও আমরা বলতে পারি। দিল্লির আবহাওয়া চরম ভাবাপন্ন, সমুদ্র থেকে দূরে অবস্থিত হয়, কিন্তু মুম্বাই সমুদ্র তীরে অবস্থিত হওয়ায় সমভাবাপন্ন।
এরপরের পয়েন্ট হলো ভূমির ঢাল। ভূমির ঢাল যা বায়ুমণ্ডলের তারতম্য ঘটাতে সাহায্য করে। যেমন দেখব উত্তর গোলার্ধে কোনো স্থানের ভূমির ঢাল দক্ষিণমুখী অর্থাৎ নিরক্ষরেখার দিকে হলে সেখানে সূর্যকিরণ লম্বভাবে পড়ে, কারণ উত্তর গোলার্ধের দক্ষিণমুখী ঢালে সূর্য প্রায় খাড়াভাবে কিরণ দেয়। এর ফলে সেখানকার বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হয়। আবার উত্তর গোলার্ধের কোনো স্থানে ভূমির ঢাল নিরক্ষরেখার বিপরীত দিকে হলে সেখানে সূর্যকিরণ তীর্যকভাবে পড়ে এবং সেখানকার বায়ুমণ্ডলের উষ্ণতা তুলনামূলকভাবে কম হয়। উদাহরণ হিসেবে আমরা দেখব উত্তর গোলার্ধের হিমালয়, আল্পস প্রভৃতি পর্বতের দক্ষিণ দিক নিরক্ষরেখার দিকে ঢালু হওয়ায় তাপমাত্রা বেশি হয়, কিন্তু উত্তর মেরুর দিকে ঢালু হওয়ায় তাপমাত্রা খুব কম হয়। পরে আমরা বায়ু প্রবাহের প্রভাব দেখব বায়ুমণ্ডলের তাপমাত্রার উপর। বায়ু প্রবাহ বায়ুর তাপের তারতম্যে প্রধান নিয়ন্ত্রক। যে দেশের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হয় সে দেশের বায়ু উষ্ণতা বৃদ্ধি পায়, আবার যে দেশের উপর দিয়ে শীতল বায়ু প্রবাহিত হয় সে দেশের বায়ু উষ্ণতা হ্রাস পায়। যেমন সাইবেরিয়ার শীতল বায়ুর জন্য শীতকালে দক্ষিণ চীনের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামে, আবার লু, চিনুক প্রভৃতি স্থানীয় বায়ু প্রবাহিত হওয়ার ফলে স্থানীয় উষ্ণতা বৃদ্ধি পায়। এরপর আমরা সমুদ্র স্রোত বায়ুমণ্ডলের তাপের তারতম্যে কেমন করে প্রভাব ফেলে দেখব। বায়ুর তাপমাত্রার উপর সমুদ্র স্রোতের প্রভাবও পরিলক্ষিত হয়। উষ্ণ স্রোতের প্রভাবে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়, আবার শীতল স্রোতের প্রভাবে তাপমাত্রা হ্রাস পায়। যেমন উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে বায়ুর পশ্চিম ইউরোপের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, কিন্তু শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে ল্যাব্রাডর উপকূলে বরফ জমে গেছে। এরপর আমরা দেখব ভূমির প্রকৃতি। ভূমির প্রকৃতিও বায়ুমণ্ডলের তাপের তারতম্য ঘটাতে সাহায্য করে। যেমন যে অঞ্চলে শিলাস্তর ও মৃত্তিকার প্রকৃতি শুকনো বালি বা পাথুরে জমি, সেখানকার শিলাস্তর সূর্যের তাপে সহজেই উত্তপ্ত হয়ে ওঠে, আবার দ্রুত তাপ বিকিরণ করে সহজেই শীতল হয়ে পড়ে। ফলে সেখানে দিনে ও রাতে, শীতে ও গ্রীষ্মে তাপের পার্থক্য বেশি হয়। কিন্তু যেসব ভূমি সরস পলিমাটিতে গড়া বা যেখানে জলাভূমি আছে সেখানকার ভূমি ধীরে ধীরে উত্তপ্ত হয় এবং ধীরে ধীরে শীতল হয়। সেই জন্য বায়ুর তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে। উদাহরণ হিসেবে আমরা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের পশ্চিমাংশে দেখতে পাবো যে শিলার প্রকৃতি কঠিন হওয়ায় সেখানকার উষ্ণতা বেশি, কিন্তু পশ্চিমবঙ্গের সমভূমি প্রধান অঞ্চলগুলিতে উষ্ণতার পরিমাণ তুলনামূলকভাবে কম। এরপর দেখব আমরা মেঘাচ্ছন্নতা। কোনো অঞ্চলের উষ্ণতা নিয়ন্ত্রণে মেঘের আবরণ বা মেঘাচ্ছন্নতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আকাশে ঘন মেঘের আবরণ থাকলে ভূপৃষ্ঠ বিকিরিত তাপ মহাশূন্যে যেতে পারে না, তাই রাত্রিবেলা উষ্ণতা বাড়ে। এর ফলে সূর্যকিরণ ও দিনের বেলায় ভূপৃষ্ঠে আসতে পারে না, ফলে দিনের উষ্ণতা কম থাকে। এই কারণে মেঘাচ্ছন্ন রাত্রি মেঘহীন রাত্রির চেয়ে অধিক উষ্ণ হয়ে থাকে। কোনো অঞ্চলে মেঘাচ্ছন্ন রাত্রি কিভাবে উষ্ণতার পার্থক্য ঘটায় আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি।
ডান দিকের চিত্রটিতে মেঘ থাকায় রাত্রির ভূপৃষ্ঠ বিকিরিত তাপ আবার ভূপৃষ্ঠে ফিরে আসছে, মহাকাশে যেতে পারছে না। আর বাম দিকের চিত্রে আমরা দেখতে পাচ্ছি দিনের বেলায় সূর্যরশ্মি আসতে বাধা পাচ্ছে, অর্থাৎ মেঘের অবস্থা বা মেঘাচ্ছন্নতা বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণে যথেষ্টভাবে প্রভাব ফেলে। এরপর দেখব আমরা বনভূমি। বনভূমি অর্থাৎ অরণ্যের অবস্থান যেখানে, সেখানকার সূর্যকিরণ সেখানে সরাসরি প্রবেশ করতে পারে না, তাই অরণ্য অঞ্চল সাধারণভাবে কম উষ্ণ থাকে ও ভূমি আর্দ্র থাকে। উদাহরণ হিসেবে আমরা আমাজন অববাহিকার সেলভা অরণ্যের কথা বলতে পারি। তাছাড়া গাছের বাষ্পীভবনের ফলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়। এই জলীয় বাষ্প বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা হ্রাস পায়। এইভাবে অরণ্যের অবস্থান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বায়ুর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। আমরা দেখতে পাচ্ছি যেখানে বনভূমি আছে সেখানকার বায়ুর উষ্ণতা অপেক্ষাকৃত কম, তাই আর্দ্র আবহাওয়া বিরাজ করছে, এবং বনভূমিহীন তৃণভূমি অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে দেখতে পাচ্ছি। কারণ বনভূমি অবস্থান বাষ্পীমোচনকে জলীয় বাষ্পীমোচনের মাধ্যমে জলীয় বাষ্পের নির্গমন ঘটিয়েছে এবং বায়ুর উষ্ণতাকে কম করেছে। এরপর আমরা দেখব ব্যাখ্যা করা প্রাকৃতিক কারণগুলি ছাড়াও মানুষের কার্যাবলী। মানুষের কিছু কার্যাবলী যা বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণে যথেষ্টভাবে প্রভাব ফেলে। মানুষের বিভিন্ন কার্যাবলী নির্বিচারে গাছ কাটা, কলকারখানার অনিয়ন্ত্রিত ব্যবহার, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নগরায়নের দ্রুত প্রসার প্রভৃতির ফলে উষ্ণতার স্বল্পকালীন ও দীর্ঘকালীন তারতম্য ঘটে চলেছে। উদাহরণ হিসাবে আমরা গ্রামাঞ্চল অপেক্ষা শহরাঞ্চলের উষ্ণতা বৃদ্ধির কথা বলতে পারি। শহরাঞ্চলে খুব অল্প স্থানের মধ্যেই নগরায়ন বা শিল্পায়নের কারণে উষ্ণতার তারতম্য পরিলক্ষিত হয়, যা গ্রামাঞ্চলে আমরা পরিলক্ষিত হতে দেখি না। আমরা চিত্রে বনভূমির নিধন, মানুষের যথেচ্ছ গাছ কাটার একটি চিত্র দেখতে পাচ্ছি, যার মাধ্যমে প্রকৃতির বুকে নিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। থ্যাঙ্কস টু অল অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু মাই সন মনন, যে আমাকে ভিডিওটি করতে বিভিন্নভাবে সাহায্য করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানেই শেষ করছি।